দর্শক আমরা এখন আছি আমাদের জামাল ভাইয়ের ভুট্টা খেতে। অনেকে জানতে চেয়েছিলেন যে আসলে ভুট্টা ক্ষেত কেমন হয়েছে। রফিক ভাই, হ্যাঁ ভাই, আপনাদের এই জমি সম্বন্ধে জানেন তো, কেমন দেখলেন এই ক্ষেত? ভুট্টা তো ভাই সেই কি বলবো, সে 10 হাত পর পর একটা দেখা যাচ্ছে, আবার এক হাত শতকে আমি তো 2-4 বেশি দেখতেছি না। ভয়াবহ পরিস্থিতি। এখন আমাদের এমন হলো আমি তো বুঝতেছি না। না, এর কারণ হচ্ছে আমাদের জামাল ভাই মানে উনি তো বাস্তব অভিজ্ঞতা নাই, নব্য চাষিও না, ইউটিউব চাষি। মানে ইউটিউবে ভিডিও দেখে সে ভাবছে যে এটা যদি 2.5 হাত ফাঁক দেয় তাহলে মনে করেন যে বাম্পার ফলন হবে। আচ্ছা, তো সেটা ভাইবে আর কি এরকম করছে। বীজগুলো ভালো ছিল বুঝছেন, আচ্ছা, কিন্তু সমস্যা হয়েছে যে যেহেতু জমি পরিষ্কার করে নাই, তো বীজগুলো বের হওয়ার পরে তো একটু যত্ন দরকার ছিল, সে সেটাও করলো না। অনেক গাছ বের হয়েছিল যেগুলো সে শুধু ওই যে কি বলে পোকা দমনের জন্য যে ওষুধ দিতে হবে সেটা না দেওয়ার কারণে এই বাকি গাছগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন এই ক্ষেতটা ভেঙে ফেলতে হবে বুঝছেন। আচ্ছা, যদি অন্য কেউ নেয় তাহলে ক্ষেতটা ভেঙে এটা অন্য কেউ হয়তো চাষ করবে আর কি, এরকম কথা হচ্ছে। আসলে এরকম চাষাবাদ করা উচিত না, শুধু ইউটিউব দেখে চাষাবাদ করলেই হবে না, একটু বাস্তব জীবনে থাকতে হবে। রাইট। তো সেই জন্য আজকে আর কি এই অবস্থা। ইউটিউব দেখে চাষ করলে যা হয় এটা দর্শকরা হয়তো বা এই ভিডিও দেখার পরে আপনারা বুঝতে পারবে যে আসলে ইউটিউব দেখেই যে একেবারে সফল চাষি হয়ে গেলাম, এটা একটা ভাবাটা আমি মনে করি বোকার স্বর্গের বাস করা। তার একেবারে বাস্তব প্রমাণ জামাল ভাইয়ের এই কৃষি জমি। ওনাকে আমি না করছিলাম, আসলে উনি ভাবছেন যে খরচ কম করবেন, কিন্তু অলমোস্ট এখানে খরচ হয়ে গেছে। জমির ভাড়া হচ্ছে 35,000 টাকা। আচ্ছা, তারপরে ধরেন যে আরও 10টা রোজ লাগছে, এখানে 10টার বেশি লাগছে, কারণ জঙ্গলের মধ্যে ভুট্টা রোপণ করা অনেক কষ্টের কাজ ছিল। 10টার বেশি লাগছে। আবার পরিষ্কার কিছুটা করতে গিয়েও ধরেন 5-7টা রোজ গেছে, ভুট্টার বীজ গেছে। তো সব মিলে কিন্তু তার কিন্তু 50,000-60,000 টাকা শেষ। কিন্তু আর যদি 50,000 খরচ করতো তাহলে 11 বিঘা জমি সে কিন্তু একটা ভালো প্রফিট করতে পারতো। জামাল ভাই হয়তো বা ভাবছে ভাই এরকম হইতে পারে, তার একটা ধ্যান ধারণা নিয়ে একটা সে মানে হয়তো মনে মনে ভাবছে যে এইভাবে হয়তো বুনলে আমার খরচটা কম হবে, আরও ভালো হয়তো বা ভুট্টা হবে এর দিক থেকেও। কিন্তু সেই পাইলট প্রজেক্ট চালাইতে গিয়ে দেখা যাচ্ছে যে আসলে বাস্তবে সেরকম কিছু। এরপরে ভাবলেন যে উনি এখানে 11 বিঘা জমিতে মিষ্টি কুমড়া রোপণ করবে। তো মিষ্টি কুমড়া রোপণ করলে যদি আপনি 10 হাত ফাঁক দেন থল, তাহলে কতগুলি গর্ত লাগবে। এখন উনি করছেন কি, উনি ভাবছেন যে 3টা রোজ গেলেই 11 বিঘা জমিতে রোপণ করে ফেলবে মিষ্টি কুমড়া। তো আসলে ইউটিউব কেন্দ্রিক জ্ঞান দিয়ে কৃষি কাজ করা যাবে না, এটাই শেষ কথা। জামাল ভাইকে আর কি বলবো, জামাল ভাই যেটা ভালো মনে করছে। আসলে ভুল থেকেই মানুষ শেখে। জামাল ভাইয়ের ক্ষেত্রে হয়তো বা এরকম ভুল এবার করছে, হয়তো বা এই শিক্ষা সে ভবিষ্যতে কাজে লাগবে, এই আর কি। বুঝলাম ভাই। আমরা তো মোটামুটি এখানে ভুট্টা রোপণ শেষ করলাম, কিন্তু আমাদের সময় লাগলো অনেক বেশি। কারণ হচ্ছে যে আমরা চাচ্ছিলাম না যে জমিটা অপরিষ্কারভাবে রেখে ভুট্টা রোপণ করি। আপনি তো জানেন আমাদের জামাল ভাইয়ের কথা। হ্যাঁ, তো সেই জন্য আমরা চিন্তা করলাম যে আমরা এই জমিটা পরিষ্কার করে এরপরে চাষ দিব, তারপরে সার দিব, তারপরে আমরা এটা করব। তো সেইটা করতে গিয়ে কিন্তু আমাদের সময় লাগলো প্রচুর, এবং আমাদের অন্যের তুলনায় কিন্তু আমাদের খরচও বেশি হলো। কারণ আপনি জানেন যে আপনি আসার আগেও কিন্তু আমরা ওই সাইডে 2 রোজ কাজ করাইছি। এরপরে একদিন আমি, মফিজুল ভাই, মামুন, সজীব ছিলাম। তার এই 6 রোজ ওখানে যাওয়ার পরে আপনি এই ক্ষেত্রে এসে জয়েন করছেন। তারপরে আমি ধরে নিয়েছি আনুমানিক আমাদের 20 রোজ গেছে শুধু ওই পরিষ্কার করতে। তো 20 রোজ গেছে। তো 20 রোজ আবার ধরেন যে পরিষ্কার করা শেষ করে পরে আমরা আবার ট্রাক্টরে চাষ দিলাম। চাষ করার পরে আবার সার দিলাম, সার দিয়ে আবার চাষ দেওয়া হয়েছে। তো 2টা চাষ দিলাম আর ড্যাপ সার দিলাম, দিয়ে এরপর আমরা ভুট্টা রোপণ শুরু করলাম। এখন প্রথম দিন আমরা ওই জমিতে ছিলাম, ওখানে হয়তো আমরা তো টার্গেট করছি 2 জমি মিলে হয়তো 5 বিঘা হবে, তবে একটু কম হইতে পারে আর কি। ওদিনকে আমরা ওই জমি উঠাই ফেলছি, কারণ ওদিন বাচ্চা ছিল 5 জন। তো ওদের সঙ্গে কাজ করা আসলে কঠিন। পোলাপানের সাথে কাজ করতে হইলে মনে করেন যে পোলাপান চালাই দিয়েছিল, মনে করেন যে বুঝে চালানো লাগে। পোলাপানে এই চিল্লাফাল্লা করতেই থাকে, ওরা গালাগালি করে। আর বাচ্চাদের তো কাজে না ঠিক না, তারপরে ওরা বললো যে ওরা খুব ভালো কাজ করে, কিন্তু ওরা কাজ খারাপ ভালো কি করছে গাছ ওঠার পর বুঝবো, কিন্তু ওদের কথা সহ্য করা কঠিন হয়ে গেছে আমার জন্য। এখন আজকে তো আমরা একসাথে রোপণ করলাম, আমাদের সঙ্গে ছিল রফিক ভাই আর মুহি ছিল তখন। তো মুহি যতটুকু পারছে করছে, আমিও যতটুকু পারলাম করলাম।
আজকে আমরা জমিতে আসছি পরে, যদি আরো সকালে আসতাম তাহলে জমি আজকে শেষ হয়ে যেত। শেষ হয়ে যেত। তো এখন কষ্ট করলাম ঠিকই, কিন্তু জমি আজকেও শেষ হলো না। কালকে এসে বাকিটা শেষ করেন, এখান থেকে হয়তো আর অল্প কিছু জায়গা আছে, 4-5 শতাংশ জায়গা আছে হয়তো, 4-5 শতাংশ জায়গা হইব। ঠিক না? হ্যাঁ। তো একটু কালকে সকালে শেষ করে দিয়েন। আর সকালে শেষ হয়ে যাবে আল্লাহ দিলে ভাই। আর বীজ যে ভিজায় রাখছিলাম, তো এর আগে আমরা ভুট্টা রোপণ করছি, বীজ ভিজায় রাখছিলাম না, কিন্তু এবার আপনি আবার বীজ ভিজালেন, কারণ কি? বীজ ভিজাই দিলাম ভাই, 2-3 দিন মনে করেন ভিজাইলে ভুট্টাটা ফুলে হইব, পরে মনে করেন যে ওইটা লাগাইলে মনে করেন ঝক্কাল উঠতে যাবো গাছটা। আর এটা মাটির তলে দিলে তো মনে করেন যে করতে লেগে লাগবে 4-5 দিন লেগে যে মনে করেন যে এটা ফুলতে লেগে ফুললে হের পয়সের মনে করেন যে গাছটা বেরিয়ে। এখন আমাদের এখানে যতটুকু আছে একটু দেখান, এই বীজটা একটু দেখান। এই বীজটা তো ভিজা, তো এই বীজটা ভিজাইছিলাম আমরা পরশুদিন রাতে। হ্যাঁ। এখন এটা কোনো প্রবলেম হবে কি না? না, কোনো প্রবলেম হবে না। এই যে ফুললে রয়েছে আপনার মনে করেন যে ফুললে ফিরে লাগাইলে এই যে ভুট্টাটা আসলে কিন্তু ছোটো হবে, কিন্তু ফুললে বড় হয়ে গেছে গা। হ্যাঁ, এটা যে পিঠা ভিতরের ওইটা মনে করেন যে ফুললে গেছে, আপনার মনে করেন যে মাটিতে কাটলে মনে করেন যে এটা জ্বালাই দেব, বের হয়ে যাব। হ্যাঁ। এখন এটার সুবিধা আছে, আর আমরা যে বীজ দিছি তো বীজটাকে কিন্তু আমরা বাছাই করেও দিছি। হ্যাঁ, কারণ- বাছাই করে যেটা পোকা করে খাইছে ওটা হালাই দিছি, যেটা ফাড়া আসলো সেটা ফেলে দিছি। হ্যাঁ। কিন্তু মানুষ তো এমনি লাগায় ফেলে, হ্যাঁ। তো এই জন্য আর কি আমার কাজে আর কি সময় বেশি যায়, খরচ বেশি হয়। এখন আমরা যদি না বাছাই করতাম সময় বেশি যেত, হ্যাঁ। গাছ যে কটা হয় হইলো, না হইলে নাই। কিন্তু আমরা চেষ্টা করছি, দেওয়ার মালিক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কপালে যা রাখছে সেটাই হবে, এই তো। ভাইয়া। আর রফিক ভাই তো নতুন মানুষ, আমিও নতুন মানুষ, তো আমি আপনাদের সঙ্গে আজকে রোপণ করলাম। একটু রফিক ভাইয়ের সঙ্গে কথা বলবো। রফিক ভাই তো এর আগে মনে হয় ভুট্টা কখনোই রোপণ করেন নাই। রফিক ভাই হ্যাঁ ভাই। আসলে কি রোপণ করছেন কখনো? না না, আমি এই প্রথম রোপণ করলাম। কেমন লাগলো বলেন? ভালো লাগলো, কষ্টও লাগলো। কৃষিকাজ মানেই কষ্ট তো আছেই। আজকে দেরি করে আসা হয়েছে, তো মানে আমাদের সমস্যা হয়েছে কি, আমরা শীতের বেলায় সকাল ভোর থেকে যদি কাজটা শুরু করতাম তাহলে খুব দ্রুত, এতক্ষণ অনেক আগে হয়তো শেষ হয়ে যেত এবং কষ্টটা একটু কম হতো, কেননা রৌদ্র লাগলে কিন্তু একটু কষ্টটা বেড়ে যায়। আর যেহেতু আমরা লেট করে আসছি, তো আজকেও টার্গেট ছিল যে কমপ্লিট করে যাব, কিন্তু 2-3 শতাংশ হয়তো বাদ আছে, এটা রেখেই আমাদের চলে যেতে হচ্ছে, কেননা আমরা একটু ক্লান্ত এবং ক্ষুধার্ত। দুইটাই। আপনাকে বলি, আমি দুটা জিনিস খুব বেশি পছন্দ করি। এর মধ্যে হচ্ছে আমি সময় মতো ভাত খেতে পছন্দ করি, সময় মতো ঘুমাইতে পছন্দ করি। তো আজকে তো সময় মতো খেতে পারলাম না, আমার কিন্তু প্রচণ্ড ক্ষুধা লাগছে। আর সকালবেলা আমি আবার এক তাড়াহুড়ার মধ্যে পড়ে গেছি। ওই যে আমাদের মামুন ফোন দিয়ে আচমকা আবার বলছে যে গারলের আগের মতো অবস্থা, ঝিমাচ্ছে। তো পরে আবার গেলাম বাজারে, গিয়ে ওষুধ নিয়ে আসলাম, কৃমিনাশক নিয়ে আসলাম, কালকে কৃমিনাশক ওষুধ খাওয়াই দিব। তো এই যে মানে একটা বাড়তি তো যন্ত্রণা থাকেই ভাই, থাকবে এগুলো আপনার এই সব কার্যক্রমে ভাই, যে কোনো কাজেই মানে প্রবলেম ফেস করতে পারে, সেটা ওভারকাম করে চলাই একটা মানুষের আসলে দৈনন্দিন কাজের ভিতরেই পড়ে। আবার মনে করেন ফ্যামিলিকেও একটু সময় দিতে হয়, এটাই তো মানুষের জীবন ভাই। সব দিক দিয়ে সময় দিয়ে জীবনটা চলার নামই তো একটা জীবন। আচ্ছা, তো আমি যখন কাজ করছিলাম আসলে আমার হাতে একটু সমস্যা মনে হলো। হাত যদি দেখাই, হাত দেখা যায় কিনা আমি জানি না, এই যে হাত দেখা যাচ্ছে, বুঝছেন? তো এই নখ দিয়ে তো আমি ঢুকাচ্ছিলাম, আবার এই হাতে ওইখান দিয়ে চাপ লাগছে, বুঝছেন? তো একটু ব্যথা অনুভব করতেছে এবং আমার মনে হয় নখের ভিতরে মাটি ঢুকে গেছে। আপনার কি অবস্থা দেখি? আমার এই যে এই অবস্থা, আমারও আসলে কি নখের, আমরা যখন কাদার মানে এই নরম মাটি বা কখনো একটু শক্ত মাটিতে যখন ঢুকাচ্ছি, নখটাই তো নখের ভিতরে যখন কাদা ঢুকতেছে, তখন তো একটু ব্যথা বা মাংসপেশিতে অনুভব করবে, স্বাভাবিক এটা। তো আজকে সারাদিনের অভিজ্ঞতায় কি মনে হলো যে ভুট্টা রোপণ অনেক সহজ কাজ? সহজ আসলে কি, কৃষিকাজ একেবারে যে সহজ তা না, আবার খুব যে বেশি কঠিন তাও না।